দর্শক স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনাম এবং খবরগুলো এরকম, তারপরে আলোচনা যাব। বলছি প্রথমেই, বিএনপি জামাত মানুষের কল্যাণে রাজনীতি করে না, আন্দোলনের নামে মানুষ হত্যা করে তারা, বলেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন বিচার বিভাগ স্বাধীন নয়, আইন মন্ত্রণালয় আর ডিসিএসপির নির্দেশেই বিচার হচ্ছে। পুলিশ রাজনীতি করছে বলেও তার অভিযোগ। এর আগে সংসদেও আইজি এবং কমিশনারকে নিয়ে উত্তাপ ছড়ায় বিএনপি গত শনিবারে। সেখানে বিএনপির এমপি জনাব হারুন বলেন তাদের আওয়ামী লীগে যোগ দিয়ে দিতে বলেন, তারপর যা ইচ্ছা তারা বলুক। শনিবারে গত শনিবারে একটি অনুষ্ঠানে, রাজারবাগ এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা মির্জা ফখরুলের এই বক্তব্যকে মিথ্যার বেসাতি বলেছিলেন। একই অনুষ্ঠানে আইজিপি বলেছিলেন যে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, বিরোধীদের ইঙ্গিত করে দেশের অর্থনীতির উপর অবরোধ আরোপ করতে একটি রাজনৈতিক দলের নেতারা লবিস্ট নিয়োগ করেছেন, জিএসপি বন্ধ করতে চিঠি লিখেছেন ইত্যাদি বলেছেন। প্রসঙ্গটি নিয়ে আজকে আলাপ করব। সংসদে বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি নিয়োগ নিয়ে বিতণ্ডা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন যে নামকরা বা প্রকৃত শিক্ষাবিদ যারা রয়েছেন তারা বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যের দায়িত্ব নিতে আগ্রহী হন না। অন্যদিকে বিএনপি সদস্যরা বা বিরোধী দলীয় সদস্যরা বলছেন যে দলীয় বিবেচনায় ভিসি নিয়োগ বন্ধ করা হোক এবং প্রকৃত শিক্ষাবিদদের নিয়োগ দিতে তারা দাবি করেছেন। এই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ করব। অন্যান্য প্রসঙ্গ আছে। বাংলাদেশে আজকে খবরের মধ্যে ভ্যাকসিন কার্যক্রমে বাংলাদেশ এখন বিশ্বে অষ্টম। দেশে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই, খাদ্যমন্ত্রী বলেছেন। ইউক্রেন যুদ্ধ একটি বড় বিষয় এই মুহূর্তে এবং আলোচনা শুরু হয়েছে আবারও। আজকে তুরস্কে আলোচনা হচ্ছে, কিন্তু সেখানকার পরিস্থিতির কোনো উন্নতি নেই। ইউক্রেনের রাশিয়ান আগ্রাসন বা রাশিয়ান হামলা সেটি আরও জোরদার হয়েছে। আলোচনার জন্য স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, শুরুতেই তাদের সঙ্গে পরিচিত হব, তারপরে আলোচনায় যাব। রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, বিশেষ সম্পাদক বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি, স্বাগত আপনাকে। রয়েছেন ডক্টর মিজানুর রহমান, প্রফেসর, মার্কেটিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকেও। কোথা থেকে শুরু করব? সংসদের আলোচনা থেকেই যদি আমরা শুরু করি। আজকে রাজনীতির বিষয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে এখন, যেমন মার্চ মাসে অনেকগুলো বিষয় এসেছে। বিএনপি চিটাগংয়ে গেছে, সেখানে তারা বাধাপ্রাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রীও আজকে বক্তব্য রেখেছেন যে বিএনপি জামাত মানুষের কল্যাণে রাজনীতি করছে না, আন্দোলনের নামে মানুষ হত্যা করছে। অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম এবং সংসদে বিএনপিও বলছে যে পুলিশ তারা রাজনীতিতে জড়িয়ে পড়ছে। এই বিষয়গুলো প্রফেসর মিজান আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক দলগুলো দেবে, এটি স্বাভাবিক। আর সবচেয়ে আশাপ্রদ যেটা, সেটা হচ্ছে এই কথাগুলো যদি সংসদে হয়ে থাকে। আসলে আমরা তো তাই চেয়েছিলাম যে একটা জাতীয় সংসদ হবে এবং সংসদে পক্ষ বিপক্ষ কথা বলবে এবং যুক্তি পাল্টা যুক্তি খণ্ডনের মধ্যে দিয়ে, একটা সিনথেসিসের মধ্যে দিয়ে মানুষ তার সত্য মিথ্যা যেটা সেটা গ্রহণ করতে পারবে, সেটা আমরা চেয়েছিলাম। তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই সংসদ আসলে গত 50 বছরেও সেভাবে কার্যকর আমরা করতে পারিনি। আমাদের বর্তমান সংসদ নিয়ে আপনি প্রশ্ন তুলতেই পারেন, বা তার আগের সংসদ যে নির্বাচন, সে নির্বাচন ত্রুটিমুক্ত ছিল না, এটা সবাই বলে। অংশগ্রহণমূলক ছিল না, এটা কার কারণে সেটা আরেক কাহিনী, কেন অংশগ্রহণমূলক করলো না তারা। কিন্তু এর আগে যেগুলোকে আমরা অপেক্ষাকৃত ভালো নির্বাচন বলি, সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছিল, সেগুলোতেও কিন্তু আমরা এই আলোচনা, পর্যালোচনা যেটাকে বলা হয়, সংসদে আমাদের জাতির ইস্যুগুলো নিয়ে কথাবার্তা হবে। সংসদে দেখা গেছে যে মানে 140 দিন 40টা অধিবেশনের মধ্যে বিরোধী দলের নেত্রী 4 দিনও অংশগ্রহণ করছেন, এরকম ঘটনাও কিন্তু আছে। আবার আরেকটা পাল্টায় দেখা গেছে টানা কেনা বলা হয় সংসদ বয়কট। মানে সংসদে যে একটা আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে আমাদের জাতীয় সমস্যাগুলোর সমাধান এবং দিক নির্দেশনা আসা উচিত বা আমরা প্রত্যাশা করি, সেটা আমাদের কখনোই হয়নি। আর যেগুলো আলোচনায় আসছে, যেগুলো বলছেন, এগুলো কিন্তু সংসদে না হলেও চলতো। এগুলো হামেশাই আমাদের মিডিয়াতে, বক্তৃতা, বিবৃতিতে, আর এর মধ্যে কিছু আছে আমি যেটাকে বলি রাজনৈতিক পদ্য, এগুলো বলতে হয় পলিটিশিয়ানদের। আসাদ ভাই আরো বলতে, রিপন ভাই ভালো বলতে পারবে। এগুলো কিছু জিনিস আছে যে এগুলো অনবরত বলতে হয় এবং বলেই যাচ্ছেন। কিন্তু আমি যেটা বলছি যে পলিসি ম্যাটারে আমাদের বিভিন্ন ইস্যুতে যদি কনস্ট্রাকটিভ ডিবেট হতো,
এবং সেখানে সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলোর ইয়েগুলো কি, মানে ঘাটতিগুলো কি, সেখানে আর কি করা যেতে পারতো, সেরকম যদি একটা সংসদ আমরা পেতাম তাহলে সবচেয়ে ভালো হতো। ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রফেসর মিজানুর রহমান বলছিলেন যে এগুলো গতানুগতিক রেটরিক এবং পলিটিক্যাল পদ্য, কিন্তু আপনি কি মনে করেন কিনা যে পুলিশ নিয়ে যে বক্তব্য বিএনপি দিয়েছে বা এখন আইনের শাসন নিয়ে মির্জা ফখরুল অভিযোগ করেছেন, আবার প্রধানমন্ত্রীও একটা অভিযোগ করেছেন যে তারা মানুষ হত্যা করছে এবং তারা মানুষের কল্যাণ রাজনীতি করছে না, আবার একই সঙ্গে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেটি পরে আসছি আমরা, পার্লামেন্টে এই আলোচনাগুলোকে কি রেটরিক হিসেবেই দেখা হবে? ধন্যবাদ আপনাকে। এটা সত্য কথা যে আমাদের পার্লামেন্টটা সেভাবে ফাংশনারি না। প্রফেসর মিজান পার্লামেন্ট সম্পর্কে যে পর্যবেক্ষণ দিয়েছেন, মোটামুটি খুব যে ভিন্ন মত পোষণ করা যাবে তা না। উনি তো একটা দৃষ্টিভঙ্গিতে বলবেন, আমি একটা দৃষ্টিভঙ্গিতে বলবো। মোটা দাগে পার্লামেন্ট কার্যকর ছিল না বা পার্লামেন্ট খুব ভালো রোল প্লে করতে পেরেছে, এটা তো দাবি করা যাবে না। উনি যেমন বলেছেন যে বিরোধী দলের নেত্রীর অনুপস্থিতি, যখন যারাই বিরোধী দলে থাকেন তাদের একটা অনুপস্থিতি ছিল। আবার এটাও দেখা গেছে যে নির্বাচনের পরে, সেই অপেক্ষাকৃত ভালো নির্বাচনের পরেও দেখা গেল যারা নির্বাচনে জিতেছেন এর মধ্যে একটু ব্যতিক্রম ছিল। যেমন মনে করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি নির্বাচনে হেরেও তিনি প্রথম অধিবেশনেই যোগদান করেছেন, এরকম ঘটনা আছে। আবার এর আগে দেখা গেছে যে যারা পরাজিত হয়েছেন তারা কখনই প্রথম অধিবেশনে যান না, অর্থাৎ সূচনা অধিবেশনে তারা যেতেন না। তো এইরকম বিষয়গুলো ছিল। তার মানে অর্থাৎ সামগ্রিকভাবে একটা সংসদীয় গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করার যে ব্যাপারটা ছিল, সেটা আমাদের দেশে হয়নি। আমাদের দেশে সেটা না হওয়ার অন্যতম একটা কারণ ছিল, আমরা এটাকে ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্ট বলতে পছন্দ করি। ভার্চুয়ালি এটা ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্ট না। এখানে আপনার 90 সালে আপনার সামরিক শাসন একটা বলা যেতে পারে, একটা তো কোয়াজি মিলিটারি গভর্নমেন্টই ছিল এরশাদের গভর্নমেন্ট। তো ওই ধরনের একটা গভর্নমেন্টের পতনের পরে বাংলাদেশের যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো, সেটা আপনার রাষ্ট্রপতির কার্যালয়ের জায়গায় প্রধানমন্ত্রীর কার্যালয় হয়েছে। এখানে একেবারেই খুব সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন হয়েছে। এটা বোধহয় একাডেমিক্যালি বলা যাবে না। তো যাই হোক, এটা কতগুলো এইগুলো না হওয়ার কতগুলো কারণ আছে। ফাংশন না করা আর্টিকেল 70, অথবা একেবারেই আপনি সংসদের ডিবেটগুলো যদি আপনি শোনেন, একেবারেই সরকারের পক্ষের কতগুলো আলোচনা শুনে, একেবারেই সোজা কথা কি, যখন তারা থাকে কাউকে খুশি করা, কাউকে একটা উদ্দেশ্য করে বলা, অথবা কাউকে উদ্দেশ্য করে বিরোধিতা করা, এই ধরনের আলোচনা, খুব কনস্ট্রাকটিভ আলোচনা বা দায়িত্বশীল আলোচনা যে খুব হয়েছে, সেটা খুব কম বলা যাবে। এর কারণটা হচ্ছে এই জায়গায় আপনাদের দুজনের বক্তব্য মিলে আছে না। আমার একটু পর্যবেক্ষণটা অন্য জায়গায়। হ্যাঁ, অবশ্যই আমাদের অনেক জায়গায় আমরা একমত পোষণ করি, বাট একটা জায়গায় আমি যেটা বলি যে কেন হয় না, কারণটাও তো বলতে হবে। কারণটা আমি একাডেমিক্যালি যেটা বিবেচনা করেছি বা আমি আমার লেখার মধ্যে এনেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্রে এবং এই নির্বাচন ব্যবস্থায়, ধরুন আপনি পার্লামেন্ট ইলেকশন করবেন, আপনার দল সব কাজই কি আপনি সমর্থন করেন তা না। কোনো পদক্ষেপ আপনি বিরোধিতা করতে পারেন, সমালোচনা করতে পারেন, আংশিক সমালোচনা হতে পারে, কিন্তু আপনি কিন্তু পাবলিকলি সে সমালোচনা করতে পারবেন না, যেটা আমেরিকান ডেমোক্রেসিতে হয়। ওখানে দেখা গেল যে আপনার ডেমোক্রেটিক পার্টি থেকে ইলেক্টেড হওয়ার পরেও তারা দেখা গেল রিপাবলিকান পার্টির কোনো কংগ্রেসম্যানের কোনো উত্থাপিত বিলকেও তারা সমর্থন করে। এরকম যৌথ স্পন্সর বিল অনেকগুলি পাস হয়। আমাদের দেশে সেটা সম্ভব না। কেন আমাদের দেশে এটা সম্ভব না? এই কারণে যে আপনাকে তো যারা রাজনৈতিক দলের প্রার্থী, প্রফেসর মিজান যদি চিন্তা করেন রাজনীতি করবেন, ওনাকে একটা দলের নমিনেশন চাইতে হবে এবং ওই নমিনেশন বোর্ডে ওনাকে বসতে সামনে অ্যাপিয়ার করতে হবে এবং সেখানে তাদেরকে স্যাটিসফাই করতে, অথবা তাদেরকে ওনাকে আস্থায় যেতে হবে যে উনি ওই পার্লামেন্টে যে ফুসফাস করবে না, ঢুসঢাস মারবে না, কিন্তু উনি সাপ দুটো জানতো, ওরকম গোটা দিয়ে আনতো পার্লামেন্টের মতো ব্যবস্থা। তো উনি সবসময় চিন্তা করবেন আমাকে তো আবার আমাকে মন্ত্রিত্ব থাকে, যদি মন্ত্রী হন মনে করুন যে আমাকে তো আবার মন্ত্রী হইতে হবে, অথবা আমি অনেক সমালোচনা করলে বা ভিন্ন মত পোষণ করলে মন্ত্রী হতে পারবো না বা থাকতে পারবো না, অথবা আগামীতে মনোনয়ন পাবো না। এই সিস্টেমে এটা পসিবল না। সেজন্য সংসদ যে আপনার ওই যে রেটোরিক্স বলেন অথবা বলার জন্য বলা, এটা হতেই থাকবে। কিন্তু আপনি যদি নির্বাচন ব্যবস্থায়, পলিটিক্যাল পার্টি ম্যানেজমেন্টে, পলিটিক্যাল পার্টির গভর্নেন্সে যদি পরিবর্তন আনতে পারেন, সে ফর এক্সাম্পল এটা আপনি হয়তো অনেকটা ইউটোপিয়ান বলবেন, যেমন মনে করেন আপনার গণতান্ত্রিক ব্যবস্থায় এখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, কিন্তু যদি আমাদের সংবিধান ওনাকে অ্যালাউ করতো যে উনি ওনার পছন্দ অনুযায়ী, যেটা আমেরিকান প্রেসিডেন্ট যেটা পারে, উনি ওনার পছন্দ অনুযায়ী উনি মন্ত্রিসভা নিয়োগ করবেন, পার্লামেন্টের মেম্বাররা জবাবদিহি করাবে মন্ত্রীদেরকে, তাই না? কিন্তু পার্লামেন্টের মেম্বারদেরকে নমিনেট করার এখতিয়ার থাকবে না প্রধানমন্ত্রী।
ওখানে প্রাইমারিতে, আমেরিকাতে যেরকম হয়, প্রাইমারিতে যদি তারা নির্বাচিত হয়েছেন, দেখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আপনার ক্লিন্টন সাহেব বলেন, অথবা আরো 20-50 বছর আগেও যারা প্রেসিডেন্ট ছিলেন তাদের কথা, কোন আমেরিকার কোন প্রেসিডেন্ট কোনোদিনই বলেননি, বলতে পারবেন না যে তিনি কাউকে সিনেটর হিসেবে, কংগ্রেসম্যান হিসেবে তার পার্টির তরফে তাকে মনোনয়ন দিয়েছিলেন এবং তাকে জিতিয়ে এনেছিলেন। এই সক্ষমতা তাদের ছিল না, সিস্টেম পারমিট করে না। আপনি যদি নির্বাচনের মনোনয়ন পাওয়ার পদ্ধতিটাই যদি বদলে দিতে পারেন ইন কোর্স অফ টাইম, সংবিধান পরিবর্তন করে, তাহলে দেখবেন যে সংসদ অনেক বেশি এফেক্টিভ হবে, আপনার এখানে অনেক বেশি অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, ফাংশনারি হবে, তখন মানুষ মুখ খুলে বুক খুলে কথা বলবে, তাই না? কাজ হবে। তো যাই হোক, এখন তারপরে যেগুলো হচ্ছে, আপনি এরপরে আমি কি আরেকটু এই প্রসঙ্গে থাকবো না, অন্য প্রসঙ্গে যাব একটু রিপন ভাইয়ের সাথে। 70 অনুচ্ছেদ নিয়ে যে কথাটা বলা হয় যে এটার ভয়েই নাকি পার্লামেন্টের সরকার দলীয় বা যে দলের, সেই দলের সাথে কথা বলে না। কিন্তু আইন কমিশনের একটা আর্টিকেলের মধ্যে আমি ক্লিয়ার করে প্রধান যিনি লিখেছেন যে আসলে এই 70 অনুচ্ছেদটা কেবলমাত্র অনাস্থা ভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ যেটা আপনি সরকারের বিপক্ষে ভোট দিলে সরকারের পতন হবে, অথবা ফাইন্যান্সিয়াল বিল যেটা পাস না করলে আপনার সরকার বেকায়দায় পড়ে যাবে, এই দুইটা ক্ষেত্র ছাড়া আর বাকি কোনো ক্ষেত্রে এই 70 অনুচ্ছেদ কার্যকর হবে না। এই জিনিসটা আমাদের মেম্বাররা জানে, কিন্তু জিনিসটা না, আসাদ ভাই, রিপন ভাই যেটা বলছিল এটা মূল কথা। এই নমিনেশন, আবার নমিনেশন পাওয়া, মন্ত্রী হওয়া, এই যে বিষয়গুলো, এগুলো যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে যদি আমরা এমন একটা সিস্টেম বা কাঠামো ডেভেলপ করতে পারতাম যে এটা কারো ব্যক্তি বিশেষের ইচ্ছা অনিচ্ছা হবে না, একটা প্রসেসের মধ্যে দিয়ে, যেরকম গ্রাসরুট লেভেল থেকে যেই প্রক্রিয়াটা অনুসরণ করা হয়, যদিও এটার মধ্যে অনেক ঝামেলা ঢুকে গেছে, বিরোধিতা করার যে ঝুঁকি, সেই ঝুঁকিটা আসলে নেওয়ার মতো। হ্যাঁ, আমি বলছি 70 অনুচ্ছেদ নিয়ে যারা কথা বলে তাদেরকে আমি ক্লিয়ার করে বলতেছি যে 70 অনুচ্ছেদ আসলে কোনো বাধা না। 70 অনুচ্ছেদ শুধু কেবলমাত্র ফাইন্যান্সিয়াল বিল এবং অনাস্থা প্রস্তাব, যেমন পাকিস্তানে 31 তারিখে যে ভোটাভুটি হবে, এখানে যদি কোনো পার্টির লোক মানে ইমরান খানের পার্টির লোক যদি তার বিরুদ্ধে ভোট দেয়, তাহলে তার সদস্যপদ চলে যাবে। কিন্তু যদি মেজরিটি বিরুদ্ধে ভোট দেয় তো সরকারই চলে যাবে। সেজন্য এখন যেটা পাকিস্তানে চেষ্টা করতেছে যে কেনা বলা হয়, ওই ভোট দিলে এই ভোটটা বাতিল হয়ে যাবে, এরকম একটা সংশোধন আনার জন্য কিন্তু এক লোক পাকিস্তানের সুপ্রিম কোর্টে অ্যাপিল করছে। ডক্টর মিজানুর রহমান, আমরা ওই যে আগের প্রসঙ্গে যেটি আমি ভূমিকায় অবতারণা করেছিলাম যে পুলিশ প্রধান বা ডিএমপি কমিশনার যেসব পলিটিক্যালি বক্তব্য দিচ্ছেন বলে বিএনপির অভিযোগ আছে, এবং তারা বলছেন যে তাদেরকে দলের ভিতরেই তাদের অন্তর্ভুক্ত করে নেওয়া হয় না কেন, তারপরে তারা মানে পোশাক ছেড়ে তারা দলীয় রাজনীতি করলেই পারেন, এই ধরনের সমালোচনাগুলো আসছে। আপনি একজন বিশ্লেষক হিসাবে কিভাবে এটাকে মূল্যায়ন করেন? না, আমি এক্স্যাক্টলি জানি না পুলিশ কমিশনার বা কি বলছেন ওখানে। তো যদি এরকম হয় আইজিপি যে একদম রাজনৈতিক দল বা রাজনৈতিক দলকে পক্ষ করে বিপক্ষ করে কথা যদি এসে থাকে, তার মনে হয় এটা ওইভাবে না আসা ভালো ছিল। এর বেশি আর এখন আমি এটা মানে যখন একজন সরকারি কর্মকর্তা একটা তার বাহিনীর প্রধান অথবা একটা প্রতিষ্ঠানের প্রধান কমিশনার হিসেবে থাকবেন, তখন কিন্তু উনি সবারই কমিশনার। আইজিপি আওয়ামী লীগের আইজিপি না, বিএনপিরও আইজিপি, সবাই দেশের আইজিপি। অথবা ঢাকার যে কমিশনার অত্যন্ত সজ্জন লোক, আমি জানি না উনি কি বলছেন, শফিক সাহেব, ওইটা ওনার ল্যাঙ্গুয়েজ আমি জানি না ঠিক। তো উনি তো সবসময় খুব ব্যালেন্স কথাবার্তা বলেন, আমি দেখছি খুব সীমিত পরিমিত। এখানে কি বলছে আমি জানি না। আমি আবারও বলছি, যদি এরকম হয় যে কথাটা ওই রাজনৈতিক দলের নেতৃত্বের বলাই সমসীন ছিল বা ভালো হইতো, তাহলে এইটা ওনাদের বলা ঠিক হয় না, এটা আমি বলবো। মানে এটা রাজনৈতিক আলোচনা, মানে সুযোগ পেলেই তো ধরেন এইসব বিতর্ক তৈরি হয়। আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই, 1996-এ আপনার অনুষ্ঠানে আমি একজন অংশগ্রহণকারী। 1996 সালে একজন প্রজাতন্ত্রের কর্মচারীরা যখন শৃঙ্খলা ভঙ্গ করলেন, চাকুরিবিধি ভঙ্গ করলেন, তখন আমি নিজে আমার যুবক বেলায়, মানে তখনও যুবকই বলা যায়, খুব বয়স ছিল না, তো যুবক বেলাতে আমি হাইকোর্টে রিট করেছিলাম। তৎকালীন সময় 18 জন মানে প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার সহ অনেক সচিব, ইনক্লুডিং মহিউদ্দিন খান আলমগীর সচিব ছিলেন, হোম সেক্রেটারি অ্যান্ড মেনি আদার্স, তাদের ব্যাপারে আমি রিট করলাম হাইকোর্টে। রিট করার পরে হাইকোর্ট তাদের সকল প্রকার রাষ্ট্রীয় সরকারি দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দিলেন।
পরবর্তীতে 9 দিন মানে 10 দিনের মধ্যে এটা মানে একটা ইয়ে করা ছিল, মানে উত্তর দেওয়ার মানে কি বলে রুল জারি করা, রুল দিয়েছিলেন। তখন 9 দিনের মধ্যে ব্যারিস্টার আমিরুল ইসলাম উনি হাইকোর্টে মানে রেসপন্ডেন্টদের পক্ষে উনি অ্যাপিয়ার করলেন, করার পরে ওটা অ্যাপিলেট ডিভিশন ওটা স্টে করলো, বাট রুল কন্টিনিউ করলো। যাই হোক, তো যেটা বলছিলাম প্রসেস মিজান যেটা বলছে, আমি ভেরি মাচ ওনার সাথে একমত যে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী বলে যারা নিজেদেরকে দাবি করেন তাদের কিন্তু একটা লিমিট আছে, কতদূর যেতে পারেন, কতদূর কথা বলতে পারেন। বাংলা শব্দটা হচ্ছে পাবলিক সার্ভেন্ট, একদম সরি ইংরেজি শব্দটাকে একেবারে পাবলিক সার্ভেন্ট, এটা মাথায় থাকা উচিত। এটার বাইরে যে যদি কেউ মন্ত্রীরাও তো প্রজাতন্ত্রের সেবক বা সেবক, নট সার্ভেন্ট। বাট হ্যাঁ, তারপরে পলিটিশিয়ানরা গর্ব করে বলে যে আমি জনগণের সেবক, সার্ভেন্ট, বলতে কোনো দোষ নাই। কিন্তু একজন পাবলিক সার্ভেন্ট কি বলতে পারে যে হু আর ইউ? রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে যদি বলা যে হু আর ইউ, তাকে যদি কেউ পাল্টা প্রশ্ন করে আমি হচ্ছি মানে দেশের মালিক, জনগণের মালিক আমরা, আপনি কে? আপনি কে? আমরা তো দেশের মালিক, আমরা জনগণ। ওই জায়গাটিতে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা বলা যায় না। এক, পুলিশের আইজিপি সাহেব কথাটা বললেন, উনি আমার ইংরেজি ডিপার্টমেন্টের আমার সতীর্থ। নেচারলি মানে এটা আমি অন্য ডিপার্টমেন্টকে আমি মানে ছোট করে বলছি না, তাদের এক ধরনের মানে ডিপার্টমেন্টের এক ধরনের ঐতিহ্যগত আভিজাত্য এবং মানে কি বলে বিনয় সবকিছুই আছে। এটা মানে ব্যর্থ সাধারণত এই ডিপার্টমেন্টের সাবেক ছাত্রদের কাছে খুব কমই দেখা গেছে, আশা করা যায় না। বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার বক্তব্যে। উনি এটা বলতে, একজন পুলিশের আইজিপি বলতে পারেন না, রাদার উনি কথা বলে বিএনপি অপোজিশনের যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করার যে দাবিটি, এটা পুলিশের আইজিপির এই বক্তব্য এটা স্টাবলিশ করেছে, সরকারকে বেকায়দায় ফেলেছে। ওই মিটিংটার মধ্যে হোম মিনিস্টার প্রিজাইড করছিলেন, পত্রিকায় কিন্তু হোম মিনিস্টারের নামটা শুধু ছিল যে হোম মিনিস্টার উপস্থিত ছিলেন অ্যাজ চিফ গেস্ট, কিন্তু হোম মিনিস্টারের কোনো কথা কেউ নিউজম্যানরা ক্যারি করে নাই, ক্যারি করেছে পুলিশের আইজিপির কথা। বিকজ ওইটা মানে নিউজ আইটেম হলে আপনি যা করবেন, আমি নিউজের লোক, আমি তাই করব। পুলিশ কমিশনার তো আরও এক কাঠি সরেশ, উনি তো যা বললেন মানে এটা তো মানে আই মাস্ট সে এটা অত্যন্ত মানে আনপ্লেটেবল, ইংরেজি শব্দটা আমি বলতে চাই আনপ্লেটেবল, সিম্পলি আনপ্লেটেবল। সেজন্য এবং এই কথাও তিনি খুব গর্বের সাথে বলেছেন, ওই মিটিং উনি গর্বের সাথে বলেছেন যে আওয়ামী লীগের লোকরা তো উত্তর দিতে পারে না। ভালো, আওয়ামী লীগের লোকের নেতৃত্বের অ্যাটেনশন উনি ড্র করেছেন, রাদার দে শুড বি অ্যাপয়েন্টেড অ্যাজ জেনারেল সেক্রেটারি অব দ্য আওয়ামী লীগ অর পাবলিসিটি সেক্রেটারি অফ আওয়ামী লীগ, হাসান মাহমুদ অ্যান্ড ওবায়দুল কাদেরদের জায়গায় তাদেরকে রিপ্লেস করা উচিত, তাদের ওখানে দেওয়া উচিত। ওয়েল, তারা পোশাক ছেড়ে, উর্দি ছেড়ে, সরকারি চাকরি ছেড়ে, জনগণের বেতন ভাতা ছেড়ে তারা রাজনীতি আসুন, রাজনৈতিক প্রতিপক্ষকে ওনার যে মত ভিন্ন মত, ওনার যে ভিন্ন মত সেটা উনি প্রকাশ করলেন, সেটা পলিটিক্যালি, সেটা পলিটিক্যাল পার্টি করবে। কিন্তু আমার আরেকটু আমি একটু সময় নিই, একটা মিনিট। সেটা হচ্ছে যে আমরা কখনই কথাগুলো শুনতে পাচ্ছি, পুলিশ কমিশনার উনি একটা এক্সটেন্সিভ সার্ভিসে আছেন, উনি মানে এই প্রজাতন্ত্রের জনগণের বেতন ভাতায় 1 বছর অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করছেন, রাইট? দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের আইজিপি ইজ এ ফর্মার ডিরেক্টর জেনারেল অফ দ্য র্যাবের ডিজি। এই র্যাবের ডিজি থাকাকালীন সময় দেশের যত খুন গুমের ঘটনা ঘটেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ঘটনা ঘটেছে, যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, এবং এইগুলো আপনার ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস থেকে শুরু করে আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার প্রতিষ্ঠানগুলো এই বিষয় নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের কনসার্ন সিরিয়াসলি তারা মানে জানিয়েছেন, বাংলাদেশ সরকারকে জানিয়েছিলেন। প্রতি বছর আমেরিকান গভর্নমেন্টের আপনার ওদের যে হিউম্যান রাইটসের যে রিপোর্টটা, সেই রিপোর্টে প্রকাশিত হয়। এবং এটা নতুন হঠাৎ করে এই স্যাংশনটা ইম্পোজ হয়নি। এই স্যাংশনে অ্যাজ এ পার্টি উই আর নট হ্যাপি, রাদার উই আর অ্যাশেমড, আমরা লজ্জিত। কিন্তু এটা কি ওনাদেরই কর্মকাণ্ড, এই অগণতান্ত্রিক কর্মকাণ্ড, অধ্যত্বের আচরণ, অথবা ওনাদেরই কথাবার্তার মধ্যে অধস্তনরা উৎসাহিত হয়ে খুন গুমের মধ্যে তারা নিয়োজিত ছিল, এই দায়িত্ব তাদের নিতে হবে না? আমি ব্যক্তিগতভাবে যে কথাটা বলি,
প্রজাতন্ত্রের যারা কর্মচারী অথবা প্রতিষ্ঠান প্রধান অথবা বিভিন্ন কমিশনের প্রধান, নির্বাচন কমিশন হোক বা দুর্নীতি কমিশন হোক, তারা কাজ বেশি করবে, কথা কম বলবে। বর্তমান করেন পুলিশের র্যাব সম্পর্কে, পুলিশ সম্পর্কে আসাদুজ্জামান রিপন সাহেব যা বললেন, হ্যাঁ, এগুলো পর্যালোচনার দাবি রাখে। একই সাথে সাথে আর সফলতাও কিন্তু কম না। এই যে জঙ্গিবাদের একেবারে আস্তানায় পরিণত হয়েছিল যে দেশটা, মানে ওনাদের প্রতিষ্ঠা ইয়াতে বার্ষিকীতে প্রধানমন্ত্রী পুরো দেশটা যখন একেবারে সরকার হওয়ার অবস্থা হচ্ছিল, জঙ্গিবাদের উত্থান এবং সর্বত্র যখন বোমাবাজি, হত্যা এগুলো চলছিল, এই র্যাবে কিন্তু বিশেষ অভিযান চালিয়ে এদেরকে শাস্তি করা, নিয়ন্ত্রণে আনা, তারা সক্ষমতা অনেক বাড়ছে। আমি বলবো আমাদের এখন আর ওই জঙ্গি যারা একেবারে নিচ্ছিন্ন হয়ে গেছে তা বলবো না, কিন্তু অবদমিত করে রাখা অথবা একটু প্রোয়েক্টিভ অ্যাকশনে গিয়ে এদেরকে চ্যালেঞ্জ করার সক্ষমতা কিন্তু তারা অর্জন করছে। যে আমরা যে আশঙ্কাটা করছিল, এই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে আশঙ্কা করছিল যে বাংলাদেশের যে মৌলবাদের উত্থান এবং সেই মধ্যপ্রাচ্যের আইএস, এইগুলোর সাথে বাংলাদেশের মৌলবাদীদের বা যারা উগ্রবাদী এদের যে সংস্রব, এগুলো নিয়ে কিন্তু ওই সকল সংস্থা থেকেও কিন্তু উদ্বেগ জানাইছিল। কিন্তু সেটাকে কিন্তু খুব ভালোভাবে ঠেকিয়ে দেওয়া অর্থাৎ প্রতিহত করা, অবদমিত করা, এই কাজটা কিন্তু ওই পুলিশ বা র্যাব এরাই করেছে। সেই প্রশংসাটা ওদের করতে হবে। কিন্তু আমি বলছি যে এই সরকারি পর্যায়ের বক্তব্য রাখার সময় এই সাবধানতাটা অবলম্বন করতে হবে যে এটার পলিটিক্যাল কনসিকুয়েন্সটা কি, বা আমার প্রতিপক্ষ যারা এটা নিয়ে বিপরীত দিকে চিন্তা করবে তারা কি বলতে পারে, সেই হিসাব করে কথা বললেই একটা তো আছে যে হ্যাঁ, এই কথাগুলো না বললেও তারা যে এই বিষয়টাকে সমর্থন করে, এটা তো ভিতরে থেকেই যাচ্ছে। সেটা থেকে যাওয়া এক জিনিস। আর আরেকটা হচ্ছে, আপনি যখন কোনো সমাবেশে প্রকাশ্যে এই কথাগুলো বলবেন, তাহলে কিন্তু একটা সুযোগ করে দিলেন। যেমন আসাদুজ্জামান রিপন ভাই এখন ওই প্রসঙ্গটা নিয়ে আসতে হলো কেন? এটা আজকে আলোচনা করার কথা ছিল না। র্যাবের এগেনস্টে যে স্যাংশন, এটা আলোচনা করার কথা ছিল, কিন্তু আসলো কি জন্য? এই মাঝখানে এই যে ঘটনাটা ঘটলো, আমি এক্স্যাক্টলি আসলে ফলো করি নাই যে কি বলছে তারা বক্তব্যের মধ্যে যেটা আসছে মিডিয়াতে, সেটা যদি সত্য হয় তাহলে আমি মনে করি যে এইগুলোর থেকে বিরত থাকাই সবচেয়ে ভালো। আমরা সংসদের আলোচনায় আবার একবার ফিরে আসি। এখন ওই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভিসি নিয়োগের বিষয় নিয়ে বেশ আলোচনা পার্লামেন্টে তো হয়েছে, কিন্তু পার্লামেন্টের বাইরেও অনেকদিন ধরে আছে এটা, যে দলীয় বিবেচনায় বা তাদের ধরনের পরিচালনা দক্ষতা, তাদের স্বজনপ্রীতি, নানা ধরনের অভিযোগ এবং ছাত্র শিক্ষার্থী ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের অদক্ষতা, এগুলো অনেক সময় উঠে এসেছে এবং এ নিয়ে কিন্তু অনেক হইচই এবং অনেক ধরনের আনরেস্ট তৈরি হয়েছে। প্রফেসর মিজান, আপনিও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। এখন যে পরিস্থিতি আছে বা সাম্প্রতিক যে অভিজ্ঞতা আমরা দেখেছি, তারই আঙ্গিকে সংসদে যে বলা হচ্ছে যে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং প্রকৃত শিক্ষাবিদদেরকে বা যাদের ইমেজ আরও ভালো বা এই ধরনের ব্যক্তিত্ব থেকে খুঁজে বের করে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন, দলীয় বিবেচনার বাইরে উঠে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, সেটা তো একটা মানে পুরনো সমস্যা। আমি যে কথাটা বহুবারে বলেছিলাম, একসাথে আমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয় করতে হলো, বা সরকারি বেসরকারি মিলিয়ে এখন প্রায় 150 বিশ্ববিদ্যালয় আছে আমাদের। সমস্যা যে বেসরকারি বিশ্ববিদ্যালয় নাই তাও না, সরকারি যেগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয় বলি, সেগুলোতে যেগুলো খুব লাইমলাইটে আসে সেগুলোই বেশি আসে। 50টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবসময় 2-4-5টার মধ্যে সমস্যা থাকে, এবং সেগুলো সবগুলো যে উপাচার্য কেন্দ্রিক তা না। তবুও যে উপাচার্যকে কেন্দ্র করে অনেকগুলো সমস্যা আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অতীতে গোপালগঞ্জে বেগম রোকেয়ায় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে, তো আমার অবজারভেশনটা হচ্ছে একসাথে এতগুলো বিশ্ববিদ্যালয় করায় যে সকল মানদণ্ড আমরা চাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই কাঠামো থাকতে হবে, এটা সেটা যা কিছু, ঠিক একসাথে এতজন উপাচার্য হওয়ার মতো লোক বাংলাদেশে নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ উপাচার্য হতে গেলে কেবলমাত্র একটা পণ্ডিত তো অবশ্যই হতে হবে, কারণ লেখাপড়া তার আগ্রহ থাকতে হবে, বই পুস্তক প্রকাশনা এগুলোর ব্যাপারে তার অতীত অভিজ্ঞতা থাকতে হবে, নিজে গবেষণা করছেন সেটা একটা, এটা তার পাণ্ডিত্যের দিক। একই সাথে সাথে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি লাগবে। ওখানে শুধু বাইসেন্সিয়াল তার পড়াশোনা করে না বা রিসার্চ করায় না, সে এগুলোকে ম্যানেজমেন্ট করে। তো ম্যানেজমেন্ট এবিলিটি যেটা, তো এইটা আবার অনেক দেখা গেছে অনেক পণ্ডিত ব্যক্তির মধ্যেও থাকে না, এই আরেকটা সমস্যা। আর আরেকটা আমি যেটা বলি যে একটা মিনিমাম
প্রেশার যাতে সাস্টেইন করতে পারে, বিশেষ করে আমাদের মফস্বলের দূরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো, সেইগুলোতে স্থানীয় রাজনৈতিক দল, এটা যখন যে দল ক্ষমতায় থাকে, বিএনপির আমলে বিএনপি বা আওয়ামী লীগ আমলে, সেখানে যে স্থানীয় এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, আওয়ামী লীগ বিএনপির প্রেসিডেন্ট সাহেব, সেক্রেটারি সাহেব, ওনারা স্থানীয়ভাবে যে একটা পলিটিক্যাল প্রেশার বিভিন্ন কারণে ক্রিয়েট করে, কারণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অনেকগুলো নিয়োগ, ব্যবসা বাণিজ্য, কন্ট্রাক্টরি বহু কিছু আছে, ওখানে যেহেতু গভর্নমেন্ট টাকা ব্যয় হয়, তো সেগুলোতে স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় দ্বারা কাজ করে না, কন্ট্রাক্টর দিয়ে কাজ করাইতে হয়। তো এই সকল কারণে এই যে পলিটিক্যাল একটা প্রেশার কিন্তু ক্রিয়েট হয়। তো উপাচার্যের নিজের যদি ওই পলিটিক্যাল প্রেশারটা সাস্টেইন করার মতো পলিটিক্যাল ক্যাপাসিটি না থাকে, কারণ ওনাকে অত্যুকুটুক আমি যদি একেবারে মানে রাজনীতি সচেতনও না, রাজনীতির সম্বন্ধে কোনো ধার ধারেন না এমন লোক আর কি আছে না আমাদের পণ্ডিত ব্যক্তিরা, তারা এটা করতে পারবে না। অর্থাৎ এই পলিটিক্যাল প্রেশারটা যেটা আসবে, বিশেষ করে মফস্বলে, এইটা সাস্টেইন করার মতো যদি করতে না পারে, তাহলে কিন্তু ওইটা এমনভাবে গ্রাস করবে স্থানীয় রাজনীতি, তাহলে কিন্তু ওই বিশ্ববিদ্যালয় চলতে পারবে। তাহলে তিনটা ক্যাপাসিটি, একটা হচ্ছে একাডেমিক অ্যাটেনমেন্ট, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি হতে হবে, আরেকটা হচ্ছে ম্যানেজারিয়াল এবিলিটি, উনি আগে বিভিন্ন প্রশাসনিক কর্মকাণ্ডে কতটা দক্ষতা দেখিয়েছেন, আর 3 নম্বর হচ্ছে ওই পরিমাণ রাজনৈতিক সক্ষমতা ওনার থাকতে হবে, যেটা পলিটিক্স ডাজ নট মিন দ্যাট আওয়ামী লীগ বিএনপি করতে হবে। হোয়াট ইজ পলিটিক্স? পলিটিক্স ইজ দ্য ওয়ে অফ মানে হ্যান্ডলিং পিপল, অথবা যেটাকে বলে গেইনিং পাওয়ার, অ্যান্ড পাওয়ার মিনস আপনি ইনফ্লুয়েন্স আদার্স। বাই ডেফিনেশন পলিটিক্স ইজ দ্য ওয়ে অফ গেইনিং পাওয়ার, ক্ষমতা অর্জন করার যে পদ্ধতি, তাহাকে রাজনীতি বলে। আর হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার ইজ দ্য ক্যাপাবিলিটি অফ এ পার্সন টু ইনফ্লুয়েন্স আদার। এই যে অন্য লোকগুলোকে আপনি ইনফ্লুয়েন্স করেন, আমি আবারও বলছি, পলিটিক্স বলতে আমি ওই আওয়ামী লীগ বিএনপি করা বলছি না, ওই পরিমাণ যে কোনো দিন উনি রাজনীতির ধার ধারে না, এরকম একটা ফেরেস্তা জাতীয় লোক মনে করা হয় আমাদের দেশে, যে পলিটিক্স যারা করে তারা বোধহয় খুব পচা লোক, আর যারা পলিটিক্স করে না, আমি তো বলি যে পলিটিক্সে তো এই যে আমাদের গুণগত পরিবর্তন হচ্ছে না পলিটিক্সের, এটা আরেকটা কারণ, যে পলিটিক্সের লোক মানে হচ্ছে ধান্দাবাজ, পলিটিক্স মানে হচ্ছে ক্যাসিনো কারবারি, বাটপার ইত্যাদি ইত্যাদি, যে ইমপ্রেশন আমরা তৈরি করে ফেলছি, তার কারণে এখন কোনো মানুষের, ভালো মানুষ, রিপন ভাইয়ের মতন যারা আসছে আর আসবে না তো, উনি পিএইচডি ডিগ্রি করা, পড়াশোনা করা, একাডেমিক লোক, এবং উনিও ওনার অবস্থানটা আমি যদি সরাসরি বলি, দলের মধ্যেও কিন্তু ওইভাবে অবস্থান তৈরি হয় না, অন্যরা যত সহজে একটা ভালো অবস্থানে চলে যায়। তাহলে কি হলো, আমরা জাতীয়ভাবে যদি পলিটিক্সকে ঘৃণা করি, পলিটিক্যাল ব্যক্তিদের ঘৃণা করি, তাহলে ভালো কেউ এই পলিটিক্সে আসবে না। এটা বললাম পলিটিক্সের ক্ষেত্রে, কিন্তু আমি বলছি বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে, আপনি যদি এই সবগুলোর সংমিশ্রণে একটা উপযুক্ত, অথবা যেরকম চাচ্ছে জাতি সেরকম উপযুক্ত উপাচার্য চান, তাদের সংখ্যা কিন্তু খুব কম। আর এটাও বাস্তবতা, মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলছেন, অনেকগুলো স্ক্রিনিং ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে উপাচার্য নিয়োগ হয়, তারপরেও 2-4টা তো গোলমাল হচ্ছেই। আর যাদেরকে জাতি মনে করে যে শিক্ষাবিদ অথবা বিবেক জাতির, যেসব লোকগুলো আমরা মনে করি সত্যি সত্যি ওরা শিক্ষায় বড় অবদান রাখছে, অথবা বিভিন্ন ইস্যুতে তারা বিবেকের দায়িত্ব পালন করে, কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য আমি ভিতর থেকে জেনে বলছি, বহুবার চেষ্টা করা হয়েছে, তারা দায়িত্ব নেয় না, অথবা আমি নিশ্চিত এদের দায়িত্ব দেওয়ার পরেও কিন্তু একেবারে লেজে করে অবস্থা হয়ে যাবে, চালাইতে পারবে। শিক্ষামন্ত্রী যা বলেছেন সেটা একেবারে শিক্ষামন্ত্রী যথার্থ কথাটাই বলছেন। না, আমি প্রথম উনি নিজেও একটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, সুতরাং ওনার এক্সপিরিয়েন্স থেকে উনি যে কথা বলছেন, ওনার সাথে আমার খুব ভিন্ন মত পোষণ করার কারণে আমাদের ছাত্র জীবনে এবং রাজনৈতিক জীবন, মানে ছাত্র রাজনীতি, এবং যদি আমি রেগুলার স্টুডেন্ট হিসেবে পলিটিক্স করেছি, আমি ঠিক আদু ভাইয়ের মতো পলিটিক্স করিনি, আমি ভেরি মাচ রেগুলার স্টুডেন্ট হিসেবে আমি পার্টির নেতৃত্বে ছিলাম। তো আমার যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত উপাচার্য দেখার সুযোগ হয়েছে, এবং পার্টির একেবারেই সর্বোচ্চ পদে থাকার কারণে ছাত্র সংগঠনে দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাওয়ারও সুযোগ হয়েছে, সেখানে উপাচার্য মহোদয়দের সাথে রাজনৈতিক কারণে দেখা সাক্ষাৎ করতে হয়েছে। তো যে অভিজ্ঞতাগুলো উনি যেটা বললেন, ওনার বাস্তব অভিজ্ঞতা যেটা বললেন, ওনার সাথে আমার ইনফ্যাক্ট আমার ভিন্ন মত পোষণ করার কোনো স্কোপটা উনি রাখেননি। তো সুতরাং এই বিষয়ে আর কথা বলতে চান, আমি একটু বিষয়ে কথা বলবো, উনি আমার ব্যক্তিগত প্রসঙ্গে বলতে যে আমি একটু বিব্রত হয়েছি, এবং আপনার দর্শকদের মধ্যে কেউ ধারণা করে ফেলতে পারেন যে প্রবাবলি আমি আন্ডার ভ্যালুড ইন মাই পার্টি।
না, একজন অবজারভার হিসেবে তো আমি বলতেই পারি রিপন ভাই, এটা আপনারটা আপনি যদি আবার কাউকে সন্তুষ্ট করার জন্য আপনি অবস্থানটা তৈরি করেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু আমার অবজারভার হিসেবে দিস ইজ নট দ্য পজিশন দ্যাট আপনার যেখানে আছেন আরো অনেক উপরে থাকার কথা, এটা আমার অবজারভেশন। আমার কর্মী শ্রেণীর লোকেরও পার্টি স্ট্যান্ডিং কমিটি মেম্বার আছে, সেটাও ঠিক আছে। কিন্তু আমি আসলে মানে কি বলে একটু মানে একাডেমিক কাজ করতে যে অথবা কিছু মানে রাজনীতি এবং আইন, বিশেষ করে পার্লামেন্টারি পলিটিক্স, আপনার সাথে বোধহয় একবার আলাপ করেছিলাম বোধহয় আমি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অ্যামেন্ডমেন্টস গুলো হয়েছে সংবিধানে, এটার উপর আমি একটা মোটামুটি ক্ষুদ্র মানুষের একটা ক্ষুদ্র কাজ করছি আমি, যে এই যে অ্যামেন্ডমেন্টস গুলো হলো আমাদের সংবিধানে, এটা সোশিও পলিটিক্যাল ইম্প্যাক্টটা কি, এটার উপরে আমার মোটামুটি কাজ শেষ হচ্ছে। এবং আই হোপ যে এটা হলে যারা সংসদীয় রাজনীতি সম্পর্কে যারা উৎসাহী, রাজনীতি সম্পর্কে উৎসাহী, তারা খুশি হবেন। যাই হোক, এটা আমি হয়তো মানে আমার নিজের পজিশন নিয়ে আমি মানে খুব আনহ্যাপি না এক। আর আমি একজন বিশ্বাসী মানুষ হিসেবে আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেভাবে দেখতে পছন্দ করেন সেভাবেই তার বান্দা খুশি থাকা উচিত। আমরা একদম আই এম ভেরি মাচ হ্যাপি উইথ মাই পজিশন। একদমই শেষের দিকে আমি এখন যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনি মানে আবার যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই আমাদের মানে কারেন্ট আইজিপি এবং পুলিশ কমিশনার, না ওই প্রসঙ্গ আমরা ছেড়ে এসেছি, আমরা একদম আর সময় নেই ওই প্রসঙ্গে যাচ্ছি না। ওনাদের আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওনাদের মানে বিশেষ করে র্যাব বা এইসব পত্রিকায় এসছে যে পুলিশ অনেক বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং টিলিং এর ব্যাপারে পুলিশের ভূমিকা আরো বেশি মানে সংখ্যায় বেশি। আমি মনে করি যে এই যে অভিযোগগুলো, কয়েকদিন আগে আমেরিকার আন্ডার সেক্রেটারি এখানে এসেছিলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের নেতৃত্বে এই অভিযোগগুলোর তদন্ত হওয়া উচিত, এদের ব্যাপারে সুস্পষ্ট তদন্ত হওয়া উচিত। এবং তদন্ত হওয়ার আগে যেহেতু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সরকার প্রধানের উচিত হবে তাদেরকে এখান থেকে রিলিফ দেওয়া, তাদেরকে আপাতত ওএসডি। ধন্যবাদ। আমরা আজকের আলোচনার সময় নেই। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিপন, ধন্যবাদ প্রফেসর মিজানুর রহমান স্টুডিওতে আসার জন্য। আজকে এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনার অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।